আমাদের হাতে এই মুহূর্তে একটা অ্যাপ আছে, যেটা আমরা নিজেরা বিল্ড করতেছি। খুবই ছোট একটা অ্যাপ। এটাতে আমাদের একটা ফ্রন্ট এন্ড আছে, একটা ড্যাশবোর্ড আছে, আর একটা ব্যাক এন্ড আছে, ইঞ্জিন আছে, যে ইঞ্জিন ব্যবহার করে আমাদের Chrome রান হয়। প্রত্যেকবার আমরা যখন ওইটাতে হিট করি, ততবার করে একটা করে Chrome রান হয়। এবং নির্দিষ্ট একটা ওয়েবসাইটের অ্যাড্রেস যদি ওকে দিই, তাহলে ওই অ্যাড্রেস থেকে ডেটা কালেক্ট করে। এইটার মধ্যে আমরা পাপেটের ইউজ করতেছি এই মুহূর্তে, জাস্ট এক্সাম্পলের জন্য। আর নরমালি এখানে দেখতে পাচ্ছেন এটা পিএনপিএম এর একটা ওয়ার্ক স্পেস, এবং এখানে অন্যান্য জিনিস ইউজ করা হচ্ছে। সো আমাদের এইটার জন্য আমাদের Cloudflare একটা প্রয়োজন আছে, যেহেতু আমাদের ডোমেইনের জিনিস আছে। এখানে ৩ টা মেইন ডোমেইন আছে, অ্যাপ, ইঞ্জিন আর হোম পেজটা। এখানে আমাদের যে অ্যাড্রেস, যে ভিপিএস এ আমরা এটা হোস্ট করব, সেটার অ্যাড্রেসটা দিয়ে রাখছি। যদি এটা আগের অ্যাড্রেস ছিল, আমরা এটাকে একটু পরে চেঞ্জ করব। এরপর যাচ্ছি আমরা একটা ভিপিএস ক্রিয়েট করার জন্য। ভিপিএস ক্রিয়েটের জন্য এখানে লিনোড ইউজ করতেছি। লিনোড ছাড়া যদি অন্য কোনোটা যদি আপনাদের ভালো মনে হয়, যেমন ওভিএইচ আছে ভালো। এরপর আরো অন্যান্য অনেকগুলো আছে। সার্ভারলেসের বিভিন্ন রকমের ফাংশনের ব্যাপার আছে। ল্যামডা থাকতে পারে, বা আপনারা আপনাদের মতো করে এটা চয়েস করে নেবেন। আমি জাস্ট ভিপিএস এর মাধ্যমে এটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। সো আমি এখানে লিনোডে ক্রিয়েটে গেলাম। যাওয়ার পরে ইমেজ হিসেবে আমার উবুন্টু ২২ সিলেক্ট করলাম, বিকজ এটা আমার এতদিন ইউজ করতেছি। রিজন হিসেবে সিঙ্গাপুর সিলেক্ট করছি, কারণ সিঙ্গাপুর হচ্ছে এই মুহূর্তে আমার লোকেশন থেকে সবচেয়ে কাছে, আমার ডেমো দেখানোর জন্য ভালো। এখানে সিপিইউর মধ্যে এসে আমি RAM ৪ জিবি সিলেক্ট করছি, আর সিপিইউ ২ টা সিলেক্ট করছি। কারণ যে একদমই কোনো RAM যদি না থাকে, অথবা কোনো সিপিইউ যদি না থাকে, তাহলে আমি সার্ভারে ঢুকে কোনো কিছু বিল্ড করে বা কোনো কিছু রান করতে পারবো না। আর আমার ডেমো দেখানোর জন্য ১ টা বা ২ টা সিপিইউ এমনিতেও লাগবে, যে Chrome রান হচ্ছে কিনা বা কোনো কিছু হচ্ছে কিনা। যদি শুধু একটা সিপিইউ দিয়ে আমি করি $৫ দেখে, তাহলে দেখা যাবে যে আমি সমস্যায় পড়ে যাব। সো আমি এটা দিয়ে দেখলাম, এখানে ঘন্টায় ৳৪ করে কাটবে। মাসে আমার $২৪০০, ৳২৫০০ করে কাটবে। এই মুহূর্তের বর্তমান রেট অনুযায়ী $২৪। নিচে আরো দিকে আরো থাকতে পারে। এগুলো একেকটা প্ল্যাটফর্মে একেকভাবে এটা তারা টাকা কাটে। এটাতে আওয়ারলি রেটে কাটে, অন্যান্য প্ল্যাটফর্মে আরেকটু কম টাকা কাটে। সো আমাদের এখানে লিনোডের লেভেল দিলাম, স্ক্র্যাপ অটোমেট, একটা পাসওয়ার্ড সেট করলাম। এখান থেকে র‍্যান্ডম কিজেন থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে সেই পাসওয়ার্ডটা এখানে সেট করলাম, যেন আমি লগইন করতে পারি। এখান থেকে এখানে পাসওয়ার্ডটা সেট করে নিলাম। এই যে পাসওয়ার্ডটা আমরা অন্য কোথাও সেভ করে রাখবো। শেষে স্কিজ এড করে নিলাম, যেটা আমার কম্পিউটারের শেষে স্কি, যেন আমরা ডিরেক্টলি ঢুকতে পারি। আমার এই মুহূর্তে এখানে কোনো কিছু করা লাগবে না, যেটা আমরা পরবর্তীতে করব। এই ব্যাকআপ এটা এনেবল করা ভালো। আর এগুলো আমার এই মুহূর্তে লাগতেছে না, যেহেতু আমি আপনাকে ডেমো দেখাচ্ছি। সো ক্রিয়েট লিনোডে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমাকে সে দেখাচ্ছে যে ৮০ জিবি স্টোরেজ, ২ টা সিপিইউ কোর এবং ৪ জিবি RAM প্রভিশনিং হবে। প্রভিশনিং হইতে তার একটু সময় লাগে। যেকোনো যে প্রোভাইডার আছে, প্রভিশনিং হইতে সময় লাগে। কখনো এটা ১ মিনিট, কখনো এটা কয়েক মিনিট, ৫ মিনিট, ১০ মিনিট। বাট কিছু প্রোভাইডারের কিছু সিস্টেম আছে, যেমন ফ্লাইতে এটা ডিফারেন্টলি বিহেভ করে। ফ্লাইতে আপনি যদি অলরেডি একটা তৈরি করেন, সেটাকে স্কেল করলে দেখা যায় ইনস্ট্যান্টলি আপনি একটা রেজাল্ট পাবেন। স্কেল করে যদি অফ করে রাখেন, অন করলে খুব ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাওয়া যায়। এখানে যেটা পাওয়া যায় না। আচ্ছা যাক, আমরা ফ্লাই নিয়ে আলোচনা করতেছি না। সো এইখানে এটা হইতে আমি যেটা করব, এই যে আইপি অ্যাড্রেসটা আছে, এটা Cloudflare এ নিয়ে যাব। বিকজ আমার এটা পরে সেটআপ করা লাগবে। আমি Cloudflare এ নিয়ে আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। সো আমার মেইন হোম পেজের আইপি অ্যাড্রেস এইটা। আমার ইঞ্জিনের আইপি অ্যাড্রেসও এটা, কারণ এখানে আমি রান করতেছি। আমার অ্যাপের আইপি অ্যাড্রেসও এটা। এবং এখানে দেখেন প্রক্সিফাই করা আছে, এই যে এখানে প্রক্সিড করা আছে। এটা ডিপেন্ড করবে আপনার সেটিংস এর, আপনার সিস্টেমের উপরে। আপনি এটা কিভাবে করতেছেন। এরপরে দেখতে পাবো যে আমরা এই জায়গায় যে আমরা আ এটা প্রক্সি করা, এবং প্রক্সি করার পরে এখানে আমরা SSL সেটিংস এ এসে এখানে ফুল এনক্রিপশন দিয়ে দেব। ফ্লেক্সিবল না। বাই ডিফল্ট এটা ফ্লেক্সিবল থাকে। আমি ফুলটা দিয়ে নেব। ফুলটা দেওয়ার পরে আমরা সার্ভার থেকে একটা ছোট সেলফ সাইন সার্টিফিকেট দিয়ে নেব। এটা আমরা ওখানে যাচ্ছি একটু পরে। সো আমাদের এটা দিয়ে দিলাম। এই যে আমাদের এইটা পয়েন্টিং হয়ে গেল। আমাদের এটা রান হবে একটু পরে। এই যে রানিং অবস্থায় আছে। সো রান হওয়ার পরে আমরা এখানে এই মুহূর্তে ঢুকবো। ঢুকে যা সেটআপ করা দরকার সব সেটআপ করা শুরু করব। সো SSH দিয়ে
আমার কম্পিউটারে যেহেতু অলরেডি অনেক কিছু ইনস্টল করা আছে, SSH সেটআপ করা আছে, আমি ফরওয়ার্ড করে নিচ্ছি। এই যে দেখেন এজেন্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। আমার পরবর্তীতে কাজে লাগবে সেটা। সো আমরা সার্ভারে ঢুকে গেলাম। সার্ভারে ঢুকার পরে আমাদের এখন এখানে কাজ আছে যে এই সার্ভারের একটা SSH কি আমরা আমাদের এই যে প্রজেক্ট আছে এই প্রজেক্টে এড করে নিব। এটা করার জন্য যেটা করতে হবে যে আমাদের একদম যে GitHub এর যেই ডিপ্লয় কিজ নামে একটা জিনিস আছে, এইটার যে পেজ আছে সেখানে যদি যাই তাহলে দেখতে পাবো SSH কিজেন একটা স্টেপ বাই স্টেপ ধরায় দিছে SSH কিজেন ব্যবহার করার জন্য। দেন সেটিংসে গিয়ে এখানে ডিপ্লয় কিটা এড করার জন্য। সো আমি এখানে SSH কিজেন দিয়ে নিই। SSH কিজেন দেওয়ার পরে আমার এটা কি জেনারেট হয়ে গেল। দেন আমি এটাকে রিড করে নিব। রিড করে আমাকে এই যে একটা পাবলিক SSH কি দিল, এখানে এই যে পাবলিক SSH কিটা দিল, এটা আমি আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টে ঢুকে ডিপ্লয় কিতে ঢুকে অ্যাড করে নেব। সো এখানে আমি দেখাই যে ওয়েবিনার বা অন্য একটা জিনিস দিয়ে নিলাম। আমি যদি সার্ভার থেকে পুশ করতে চাই তাহলে আমি এইটা দিব। যদি সার্ভার থেকে পুশ না অ্যালাউ করতে চাই তাহলে আমি যেমনি আছে এমনি রাখবো। এরপর আমাকে অথেন্টিকেট করতে হবে। আমি অথেন্টিকেশনের কোডটা দিয়ে নিই। আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড। কোড দেওয়ার পরে আমার এখানে এটা চলে আসলো। আমি এটা কখনো ইউজ করি নাই। কারণ আমার সার্ভার থেকে কখনো এটা কোডটা পুল করা হয় নাই। এটা আরো অনেক কিছু করা লাগে, করা যায়। আমি সেগুলো একটু পরে করতেছি। জাস্ট এটাকে ক্লোন করে রাখি আপাতত। যদি git ক্লোন না করতে দেয় তাহলে আমাদের gitটা ইনস্টল করা লাগতো। git-এর যে বাইনারি আরো যা আছে আ সেগুলাকে ইনস্টল করা লাগতো। আমার এটা হয়ে গেছে। আমি জাস্ট দেখার স্বার্থে যে হ্যাঁ, এটা আমার একটু পরে কাজে লাগবে। এখন এটার পরে আমরা আমাদের ইনস্ট্রাকশনে যেটা ছিল আমরা ডকার ইনস্টল করব। ডকার ইনস্টল করার জন্য অনেক ওয়ে আছে। অ্যাপ রিপোজিটরি ব্যবহার করেই সম্ভব, এটা ওয়েটা আছে। এখানে বিভিন্ন রকমের অন্যান্য মেথড আছে। যেটার মধ্যে আমি ব্যবহার করব হচ্ছে কনভেনিয়েন্স স্ক্রিপ্ট নামে যেটা আছে। সেটা এই লোকেশনে গেলে পাওয়া যাবে। get.docker.com এখানে গেলে পাওয়া যাবে। যেখানে আমাকে বলতেছে আমাকে sudo অথবা root লাগবে। আমি যখন এইটাকে ডিপ্লয় করতেছি, দেখেন আমি এটা রুটের মাধ্যমে করতেছি। সাধারণত রুটের মাধ্যমে করা হয় না। সাধারণত এটা অন্য আরেকটা ইউজার দিয়ে করলে এটা সবচেয়ে বেটার, সবচেয়ে বেস্ট। যে রুট দিয়ে আপনি এগুলো করাটা কোনো উচিত না। আমি জাস্ট দেখানোর স্বার্থে আপনাকে দেখাইতেছি। সো আমাকে বলতেছে যে এটা ডাউনলোড করার জন্য এইভাবে, ডাউনলোড করে এভাবে রান করার জন্য, এই যে ভেরিফাই করার জন্য, এরপরে রান করার জন্য। আমি জিনিসটাকে জাস্ট ডিরেক্টলি রান করার জন্য এই কমান্ডটা দিচ্ছি। দিয়ে দিলাম। সো সে ডকার ইনস্টল করে নিবে। যা করা দরকার করে নিবে। তো সে এটা ইনস্টল করতে এই যে এখানে যা আছে ইনস্টল করে ফেলতেছে। একটু সময় লাগবে অবশ্যই। সময় দিই। সো ডকার ইনস্টল হয়ে গেল। ডকার আমি যদি ডকার ভি দিই, ডকার ভার্সন পেয়ে গেলাম। ডকার ইনফো দিই। ডকার রানিং অবস্থায় আছে। দেখা যাচ্ছে যে আমার মেমোরি কতটুকু, RAM কতটুকু বা কি ছিল, কি ইউজ করতে দিচ্ছে। এখানে সবগুলো অপশন আমাকে দেওয়া আছে। এরপর হচ্ছে যে আমাদের Chrome, যেহেতু আমরা Chrome রান করব, Chrome রান করার জন্য আমাদের এই সার্ভারে এটা লাগবে। আমরা যদি এইটা দেখি, এইটা রান করলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনো কিছু কি মিসিং আছে কিনা। আচ্ছা, Chrome তো ইনস্টলই করা নাই। এখন আমি নিচে যাই। এখানে দেখতে পাচ্ছি যে Chrome ঠিকমতো রান করার জন্য আমাদের এখানের এই জিনিসগুলা ইনস্টল করে রাখা দরকার। এখানে যা আছে এগুলা ইনস্টল করা দরকার। এগুলো ইনস্টল করার জন্য আমি একটা নতুন উইন্ডো নিচ্ছি। নেওয়ার পরে এগুলো সবগুলোকে আমি জাস্ট একটা সিঙ্গেল লাইনে নিই। প্রথমে এখান থেকে এভাবে আসছি, এসে কন্ট্রোল শিফট এল এ চাপ দিছি, এটা এভাবে চলে আসছে। বা এটা আপনি আপনার মতো করে করতে পারেন। sudo apt install dash yq, yq মানে হচ্ছে যে আমাকে কোনো কোনো কিছু চাবে না আমার কাছে। আমি এখন এই জিনিসটাকে ইনস্টল করে নিলাম। সে অনেকগুলা জিনিস এখানে ডাউনলোড করবে। অনেকগুলা জিনিস। X11 বিভিন্ন জিনিস যেগুলো Ubuntu তে Chrome রান করার জন্য লাগে।
আমরা এই পাশে যদি খেয়াল করি দেখতে পাবো যে Puppeteer Travis এ রান করার জন্য কি করতে হবে এখানে বলে দিছে। এটা Circle CI তে রান করার জন্য কি করতে হবে সেটাও বলে দিছে। Docker এ রান করতে হলে কি করতে হবে? এই যে এখানে এক্সাম্পল দিয়ে দিছে। Docker এ রান করার জন্য কি করতে হবে? একটা এক্সাম্পল দিয়ে দিল। Alpine এ ইউজ করলে তখন কিভাবে করতে হবে সেটার একটা এক্সাম্পল দিছে। এগুলো যদিও অনেক পুরাতন এক্সাম্পল। দেখেন এটা আ Puppeteer এর ১৩ নাম্বার ভার্সন দেখাচ্ছে। বর্তমানে Puppeteer এর ভার্সন হচ্ছে ২২। সো এগুলা পুরাতন হয়ে গেছে মোটামুটি। বাট এখানে Google Cloud Run এ কিভাবে করতে হবে সেটাও আমাকে বলে দিছে যে Cloud Run এ এভাবে থাকে এই যে এখানে লেখা আছে। Puppeteer এই যে আ ১ থেকে ৫ মিনিট সময় লাগে। আরো অনেক কিছু বলছে। নিচে এখানে অনেক কিছু বলে দিচ্ছে যে এই জিনিসগুলা আপনি ফলো করতে হবে। ক্লাউড ইঞ্জিনের কথা বলছে। এখানে ক্লাউড রান এর আরেকটা অপশন বলে দিছে এই যে এখানে অপশন বলে দিছে। দেন এখানে কিভাবে Lambda এ কিভাবে করতে হবে সেটার একটা এক্সাম্পল ধরায় দিচ্ছে। এই যে এখানে Chrome, AWS, Lambda এরপরে এখানে অনেকগুলো অপশন আছে। এই যে আ Sparticulous Chrome নামে একটা জিনিস দেওয়া। দিয়ে দিছে যে ডিপ্লয়মেন্ট এর প্যাকেজ সাইজ এর একটা লিমিট আছে। নিচে প্রত্যেকটা জিনিসের জন্য Puppeteer ঠিকমতো রান করার জন্য এখানে অনেক রকমের অপশন সে বলে দিচ্ছে যে এইটা কিভাবে করব, ওইটা কিভাবে করব, এটা পাচ্ছে না, ওটা পাচ্ছে না। কিভাবে এটা সলভ করব। তাদের এই ট্রাবল শুটিং পেজে খুব সুন্দর করে অনেক কিছু ধরে বলে দিছে। আপনার যদি মনে হয় যে এটা কোনো কিছু আপডেটেড না, আপনি এটাকে পিআর পাঠাইতে পারেন। আমার মনে হয় সেটা আপনার জন্য বেটার হবে। ওকে, সো এখানে আসলাম। এখানে হচ্ছে অনেক কিছু রিস্টার্ট করতে বলছে। আমি জাস্ট ট্যাব চাপ দিয়ে ওকেতে চলে আসলাম। কোনো কিছু রিইনস্টল করার দরকার নাই। আমার কাছে এছাড়াও আরো কিছু জিনিস ছিল। দেখি কোনো কিছু আরো ইনস্টল করতে বলে কিনা। ডিবাস অ্যাপ ইন্ডিকেটর হাবিজাবি আমার কাছে আরেকটা লিস্ট ছিল। সেই লিস্ট আমি এখানে দিয়ে দিলাম। এটা লাগে না। আমি আমার জন্য জাস্ট করে নিচ্ছি আমাদের অ্যাপের রিকোয়ারমেন্ট অনুযায়ী। sudo apt install xvfp আমি জানি না এটাও কি লাগবে কিনা। জাস্ট এটা আমাদের অ্যাপের জন্য আমি এটা ইনস্টল করে নিচ্ছি। এটা আপনাদের অ্যাপে এটা নাও লাগতে পারে। সো আমার এগুলো ইনস্টল করা হয়ে গেছে। বেসিক যা দরকার। এখন আমরা এটাকে রান করতে পারবো। কিন্তু রান করার আগে আমরা যেহেতু দেখা যাচ্ছে কি আমাদের এটা তো আইপি অ্যাড্রেস ব্যবহার করে আমরা সার্ভারে হিট করব না। হিট না করার জন্য আমরা কি করব? আমরা আমাদের এই অ্যাপের জন্য ক্যাডি ইউজ করতেছি। ক্যাডি ইউজ করার জন্য এখানে ক্যাডি সার্ভারটা ইউজ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে আ Debian এ কিভাবে ইনস্টল করবেন সেটার একটা খুব সুন্দর ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে আরো অনেকগুলো অপশন আছে। কি সিস্টেম সার্ভিস লেখা, এরপরে আপনার এই যে এখানে ওয়েবি ব্যবহার করে কিভাবে করতে হবে, অনেকগুলো অপশন দেওয়া আছে। সো আমরা আসি এই জিনিসটাকে, ক্যাডিটাকে ইনস্টল করে নিলাম। CAD ইনস্টল করার পরে আমি আমার পার্সোনাল প্রেফারেন্স হিসেবে Gshell ইউজ করি। আমি এখানে যেটা করব আমি Gshell ইনস্টল করার জন্য চেষ্টা করব। সো sudo Gshell ছাড়াও আরো কিছু জিনিস ইনস্টল করে রাখা ভালো। যেমন build, essential, Gshell, curl এইসব ইনস্টল করে রাখাটা ভালো। দেখা যায় পরে এইটা কাজে লাগে। কোনো কিছু বিল্ড করব, কোনো একটা মডিউল বিল্ড করব সেগুলোর জন্য এটা কাজে লাগে। আমি আমার জন্য এগুলা ইনস্টল করে নিচ্ছি। আপনারা আপনাদের অ্যাপের জন্য এটা খুঁজে বের করবেন আপনাদের অ্যাপে এক্সাক্টলি কি লাগে। সো আমি এখানে Gshell ইনস্টল করার পরে OMG নামে একটা জিনিস আছে। এইটা ইনস্টল করব। এটা ব্যবহার করলে আমাদের এটা দেখতে সুন্দর হয়ে যাবে। এই যে এখানে দেখতে সুন্দর হয়ে গেছে। এখন আমি ন্যানো ব্যবহার করে Gshell RC তে গিয়ে এখানে আমাদের যে থিমটা আছে সেই থিমটাকে চেঞ্জ করব। এটা ম্যান্ডেটরি না। আমি জাস্ট এটা আমার দেখার স্বার্থে করতেছি। Agnostar করলাম। করার পরে আমি যদি Gshell আবার দিই তাহলে এই যে খুব সুন্দর হয়ে গেল। এখন আমি বুঝতে পারবো আমি কি এই সার্ভারে আছি? নাকি অন্য কোনো সার্ভারে আছি? নাকি কোথায় আছি? এরপর আমরা যেটা করব আমরা নোড ইনস্টল করব আমাদের সার্ভারে। এই যে এখানে webDev নোড এইভাবে ইনস্টল করব। আমরা অন্য কোনোভাবে যদি ইনস্টল করার ওয়ে থাকে আপনারা সেটা ওইখান থেকে দেখে নিতে পারেন। আমি সাধারণত এভাবে ইনস্টল করি। এই মুহূর্তে। সো এটা ইনস্টল করার জন্য আমি জাস্ট এভাবে রান করব। এখানে দেখতে পাচ্ছেন যে Linux এ ইনস্টল করার অপশন দিয়ে দিছে। আমি জাস্ট সেটাকে রান করব। রান করার পরে সে Node.js এর ২২ নাম্বার ভার্সনটা আমার জন্য ইনস্টল করে দিচ্ছে। এই যে হয়ে গেছে ইনস্টল। হওয়ার পরে আমাকে বলছে যে এই জিনিসটা যদি পেস্ট করি তাহলে আমার এটা দেখাবে। এই যে Node.js ইনস্টল হয়ে গেছে।
Node.js এর পরে আমরা এখন এখানে ইনস্টল করব DENV। এগুলো সবগুলো কিন্তু আমাদের অ্যাপের জন্য আগে থেকে নির্ধারণ করা। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে আমরা জিনিসটা কিভাবে হ্যান্ডেল করতেছি। সো এখানে DDNV ব্যবহার করলে আমাদের যেই ENV ফাইলটা আছে বা প্রোফাইলটা আছে সেটা হ্যান্ডেল করা খুব সহজ হয়। আমাদের .env প্রত্যেকবার নতুন করে কল করা লাগে না প্রজেক্টের মধ্যে। সো আমরা DDNV টা ইনস্টল করে নিই। এই যে এখানে ইনস্টলের অপশন আছে ইনস্টলেশন ডকুমেন্টের ভিতরে। কিভাবে ইনস্টল করতে হবে এখানে বলা আছে। ফর এক্সাম্পল Ubuntu র জন্য সিস্টেমটা এটা এভাবে ইনস্টল করতে ও আচ্ছা Ubuntu র এটা লোড হয় নাই। মানে Debian এর জন্য বা Ubuntu র জন্য DDNV টা সাধারণত দিয়ে দেওয়া আছে। সো আমরা এটা ইনস্টল করব। sudo apt install DDNV। এখন আমাদের যেই gshell rc আছে এখানে আমরা DDNV যে আসলে ইনস্টল করছি সেটার জন্য একটা হুক দিয়ে দেব। যেন DDNV টা সে ঠিকমতো লোড করতে পারে। সো DDNV এটা দিয়ে দিলাম। এটা যে আমি লোড করার জন্য দিছি কন্ট্রোল এক্স শিফট ওয়াই দিয়ে এলাম। আচ্ছা এটা যে আমি লোড করার জন্য দিছি আমি কিভাবে জানবো আসলে এটা এভাবে দিতে হয়? দেখেন এখানে লেখা আছে যে ১ম এ ইনস্টল করতে হবে। এরপর হচ্ছে হুক করতে হবে। যেন সে এটাকে DDNV ইউজ করতে পারে ঠিকমতো। রিস্টার্ট ইউর শেল ফর DDNV টু অ্যাক্টিভেটেড। সো আমি gshell দিয়ে দিলাম। এখন আমি যদি DDNV দিই তাহলে কি কিছু বলে কিনা? দেখতে পাচ্ছেন DDNV এখানে চলে আসলো। আমাদের এখানে Node.js থেকে শুরু করে যা প্রজেক্টের জন্য যা দরকার হয় সবকিছুই মেক্সিমাম চলে আসছে। আর কোনো সমস্যা নাই। এখন আমরা আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে যাব। আমাদের প্রজেক্টের জন্য আমাদের এখানে এই ফোল্ডারটা আছে। আসার সাথে দেখেন সে আমাকে বলতেছে যেহেতু আমাদের প্রজেক্ট এটা সেট করা, সে বলতেছে DDENV allow এটা দেওয়ার জন্য। সো DDENV allow। এখন বলতেছে যে DDENV allow দিলাম ভালো কথা। কারণ envrc তে বলা হয়েছিল যে .env নামে একটা ফাইল থাকা লাগবে। আমার এখানে .env নামে একটা ফাইল নাই। আমরা আমাদের প্রজেক্টের জন্য স্পেসিফিক ভাবে একটা .env প্রিপেয়ার করে রাখছি আগে থেকেই। এটা আপনাদের প্রজেক্ট অনুযায়ী আপনারা করবেন। আমরা আমাদের প্রজেক্ট অনুযায়ী এটা করে রাখলাম। করার পরে আমরা এটাকে সেভ করলাম। এটার মধ্যে অনেক কিছু আগে থেকেই আ সেট করা ছিল। বিভিন্ন রকমের Stripe কি, Recent এর কি, এরপর ডেটাবেজ এর জন্য একটা উপায়, Redis এর জন্য একটা উপায়। যেগুলো এখানেও রান করা যাইত। আমি জাস্ট এক্সাম্পল আকারে দেখাচ্ছি। সো এটা করার পরে আমরা এখন আমাদের যে প্রজেক্ট আছে সেটাকে বিল্ড করব। আমাদের এটা আ সে দেখেন এখানেও দেখাচ্ছে যে পিএনপিএম ইনস্টল করা বা রান করা হয় নাই। সো একটা ইনস্ট্রাকশন মিস গেছে। পিএনপিএম ইনস্টল করার একটা উপায় আছে npm i-g যেহেতু Node.js ইনস্টল করা পিএনপিএম। একটা হচ্ছে গিয়ে এইটা। আরেকটা অপশন ছিল যে আমাদের কোর প্যাক নামে একটা জিনিস আছে। কোর প্যাক enable পিএনপিএম। এখন আমি যদি পিএনপিএম লিখি, সে আমাকে বলতেছে যে সে পিএনপিএম ডাউনলোডের চেষ্টা করতেছে যে এখানে। সে এখানে পিএনপিএম ডাউনলোডের চেষ্টা করল। চলে আসলো পিএনপিএম। এখন আমরা যদি ওকে বলি ড্যাশবোর্ডের এটা বিল্ড করার জন্য লেটস সি। আচ্ছা তো ড্যাশবোর্ড এটা এখন পিএনপিএম ইনস্টল করার পরে আমাদের এখানে যে যত রকমের ডিপেন্ডেন্সি আছে, বিভিন্ন রকমের ফ্রন্ট এন্ড এর ডিপেন্ডেন্সি, ব্যাক এন্ড এর ডিপেন্ডেন্সি সেগুলা আগে থেকে ইনস্টল করতে হবে। ইনস্টল না করলে একটু আগে দেখছেন যে আমাদের কিন্তু বিল্ড ফেইল করতেছে। বিল্ড ফেইল যেন না করে সেজন্য আমরা এভাবে করতেছি। আগে সবকিছু ইনস্টল করে নিলাম। যদি এমন হয় যে আমাদের স্পেসিফিক একটা প্রজেক্ট একটা রিপোজিটরির স্পেসিফিক একটা ওয়ার্ক স্পেসের কোনো কিছু ইনস্টল করব, তখন আমরা কিন্তু চাইলে ওকে এই কমান্ডটা দিতে পারি যে এখানে এই কমান্ডটা দিতে পারি। আমি জাস্ট এই জিনিসটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো npm rc তে যদি আমরা এটা দিয়ে দিই তাহলে হবে এখানে কি আমি দিয়ে দিলাম। ওকে। তো এটা দিলে যেটা হবে আমি ওকে স্পেসিফিক একটা প্রজেক্টে ও কি করে সবগুলো ডিপেন্ডেন্সি একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসে। আর এটার কারণে ও যত ওয়ার্ক স্পেস আছে সবকিছু ইনস্টল করে ফেলে। বাট আমি যদি ওকে বলি যে না আমার ডিপেন্ডেন্সি গুলাকে একত্র করার দরকার নাই। শুধু একটা স্পেসিফিক প্রজেক্টের একটা স্পেসিফিক প্যাকেজের যত ডিপেন্ডেন্সি আছে সেগুলো ইনস্টল করো। তো আমি যদি এটা ফলস করে দিই তখন শুধু সেই ফ্রন্ট এন্ড এর জন্য যেটা ইনস্টল করা দরকার বা শুধু এক্সটেনশনের জন্য যেটা ইনস্টল করা দরকার, শুধু পাপিটারের জন্য যেটা ইনস্টল করা দরকার, শুধু সেটাই ইনস্টল করবে। যাই হোক আমার সবকিছু ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে
আমার সবকিছু রেডি। ls-lh আমাদের env ফাইল রেডি, আমাদের এভরিথিং ইজ রেডি ওভার হিয়ার। জাস্ট env এর হ্যালো আরেকবার দিয়ে নিই। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সে সবগুলা জিনিস লোড করছে। আমাদের বিভিন্ন রকমের যে জায়গা ছিল সব লোড করছে। এখন আমরা আমাদের যেই Prisma বা ডেটাবেজে যত রকমের মাইগ্রেশন আছে সেটা রান করব। আ আ মাইগ্রেশন রান করার পরে সে অনেক কিছু ক্রিয়েট করবে। Prisma র যে ক্লায়েন্ট আছে সেটা ক্রিয়েট করে নিবে এবং আমাদের যদি ডেটাবেজে কোনো সিট করা দরকার হয় সেটা সে সিট করবে। Prisma DB এটা দিয়ে আমরা সিট করতেছি। ইউজার সে ক্রিয়েট করে নিছে। এখন আমরা আমাদের প্রজেক্টটাকে ড্যাশবোর্ডটাকে বিল্ড করার চেষ্টা করব। দেখা যাক কতটুকু পরিমাণ বিল্ড হয়। এখানে optimize production build লেখা আসতেছে। আসল ডিপ্লয়মেন্ট করার জন্য কিন্তু আমাদের এত কিছু দরকার নাই। এই যে আমরা DDNV ইনস্টল করছি, আমাদের এখানে ওয়েবি ইনস্টল করছি, ক্যাডি ইনস্টল করছি, বিভিন্ন রকমের প্যাকেজ, ডকার ইভেন আমরা ইউজই করি নাই। জাস্ট এটা এক্সাম্পল আকারে দেখাইছি। বিভিন্ন রকমের ইস্যু ফেস করছি একটার পর একটা। দেন এখানে এই যে অনেক কিছু দেখতে পাচ্ছেন আপনারা। অনেক কিছুই সে করতেছে একটার পর একটা। আচ্ছা। সো এরপরে যেটা আমাদের এরপরে আমাদের ল্যান্ডিং পেজ বিল্ড করা দরকার। ল্যান্ডিং পেজটা বিল্ড করি। দেখা যাক সে বিল্ড করতে একটু সময় নিচ্ছে, বাট সে বিল্ড করবে আশা করি। এখানে কোনো একটা ওয়ার্নিং দিচ্ছে যদিও। কেন বারবার ওয়ার্নিং দিচ্ছে একটু দেখা লাগবে। এটা পরে আমরা দেখব। সিলিং ওকে। ওয়েট। সিল করতে যে কি আটকে গেল? 26 সেকেন্ড সময় লাগছে। আচ্ছা। স্টোরড। ওকে, ক্যাশ করছে। আশা করি নেক্সট টাইম বিল্ড আরো ফাস্ট হবে। আমাদের যেই পাপিটারের যেই ইঞ্জিনটা আছে, যেটা দিয়ে পাপিটার রান হচ্ছে, সেটার জন্য এখানে ব্যবহার করা হচ্ছে স্ক্র্যাপার ইঞ্জিন এপিআই এর জন্য। এই যে এখানে নেস্ট ব্যবহার করা হইতেছে। আমরা সেটা এখানে দিলাম এবং বিল্ড হয়ে গেল। আমাদের ডাটাবেস থেকে সবকিছু মাইগ্রেট হয়ে গেছে। আমাদের এখানে এখন দরকার হচ্ছে একটা ইকোসিস্টেম ফাইল। এটার জন্য আমরা PM2 এর জন্য ইকোসিস্টেম ফাইলটা ইউজ করব যেন একসাথে সবকিছু রান করা যায়। বা আমাদের নরমালি যেটা হইতো যে PNPM যে অ্যাপ ড্যাশবোর্ড স্টার্ট আমরা এভাবে দিয়ে করতাম। যে এটার জন্য আমরা যেটা ইউজ করতেছি সেটা হলো একটা ইকোসিস্টেম ফাইল PM2 ব্যবহার করে একটা প্রসেস ম্যানেজার সেটা ব্যবহার করতেছি। এখানে আচ্ছা এখানে nano ecosystem ডট config ডট cjs এবং এখানে আমাদের যে ৩ টা প্রজেক্ট আছে সবগুলো আমরা দিলাম। আবার দেখে নিই আমার এখানে ফ্রন্ট এন্ড স্টার্টের জন্য একটা অপশন দিলাম। আমাদের এখানে ল্যান্ডিং পেজের জন্য একটা অপশন দিলাম এবং ইঞ্জিনের জন্য একটা দিলাম। এটা আপনারা রিসার্চ করে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এখন PM2 স্টার্ট ইকোসিস্টেম। দেখা যাক কি হয়। PM2 টাকে ডিফল্ট গ্লোবালি আমরা এটা ইনস্টল করতে পারতাম। গ্লোবালি ইনস্টল করলে হয়তো ভালো। PM2 এমনি দিলে PM2 টা আসবে না। বাট আমরা যদি PM2 ইনস্টল করা ছাড়া এই যে দেখেন এখানে আমরা ইনস্টল করা ছাড়া ব্যবহার করতেছি। এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন যে আমার এটা বিল্ড এত এখানে এটা রান হচ্ছে। এরপরে এই ৮০০৩ পোর্টে আমার এটা রান হচ্ছে। আমার যেই ড্যাশবোর্ডটা আছে সেটা এখানে এই যে ৮০০২ পোর্টে রান হচ্ছে। আমার এখানে আলাদা একটা কমান্ড দেওয়া ছিল। সো এখন যে রান হচ্ছে আমি জাস্ট দেখার স্বার্থে যে জিনিসটা কি আসলেই রান হচ্ছে? আমি লোকাল হোস্ট ৮০০১ দিয়েই আমার একটা পেজ লোড হইছে। দেখা যাচ্ছে যে জিনিসটা আসলে লোড হইছে। ৮০০২ 2 এ আমাদের আরেকটা পেজ লোড হইছে। দেখতে পাচ্ছেন যে এখানে একটা জিনিস আসছে। মানে এমটি কোনো রেজাল্ট আসে নাই। আমি ৮০০৩ এ দিয়ে আমাকে বলবে যে কোনো কিছু পাচ্ছে না। আমার প্রজেক্টটা সেভাবে সেট করা যেন এখানে কিছু না পায়। যদি এটা অন্য কোনো পোর্ট হইতো যে যদি না চলতো তখন আমি দিলে বলবে কি যে সে এখানে কানেক্টই করতে পারতেছে না। দ্যাট মিনস আমার যে উপরে যেগুলো আছে সেগুলা কাজ করতেছে। এখন আমাদের এত কিছুর পরে দরকার হইতেছে গিয়ে ক্যাডি। আ আমাদের যে আইপিটা সে দেখতে পাচ্ছিলাম আমরা এখানে কিন্তু শুরুতে এটা দিয়ে রাখছিলাম। শুরুতে এটা দেওয়ার পিছনে কারণ ছিল যে এই যে এতক্ষণ করছি ডিএনএস প্রপাগেট হইতে সময় লাগে। ডিএনএস পর্যন্ত এতটুকু পর্যন্ত আসতে সময় লাগে। সো আমরা এখন আসবো ক্যাডি ফাইলের মধ্যে। etc ক্যাডি ফাইল।
ক্যাডি ফাইলে আসলে দেখতে পাচ্ছেন যে ক্যাডি ফাইল লেখা আছে। ক্যাডি ফাইলের মধ্যে আমাকে ৮০ পোর্টে একটা জিনিস করতে বলতেছে, যে এখানে করতে বলতেছে। আমি একটু ঢুকে দেখি যে আ আমি যদি scraperleaks.com এ যাই তাহলে সে আমাকে কি বলে? সে আমাকে বলতেছে যে এটা ডাউন, কারণ এখানে HTTPS এ সে হিট করার চেষ্টা করছে। HTTPS এ যদি হিট করে, আমি যদি এখানে হিট করি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু HTTPS ছাড়া যখন হিট করছি সে কিন্তু ক্যাডির একটা ফাইল এখানে ওপেন করছে। আমি আবার দেখাই কার্ল এটা। সো আমার এখানে ক্যাডি, আমার এখানে সবকিছু কিন্তু অটোমেটিক হয়ে আছে। এখন আমি আমাদের যে ক্যাডি ফাইলটা আছে সেটাকে এডিট করব। ক্যাডির যে সিস্টেমটা সেটা আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন কিভাবে ক্যাডি কাজ করে না করে। আমি এটা আমার মতো করে রিমুভ করে নিচ্ছি। অনেক কিছু বলছে, অটোমেটিক HTTPS ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু এখানে বলতেছে। রাইট? ও আচ্ছা, আমি তো এটাকে আসলে রিমুভ করতে পারতাম। ফাইলটাকে ডিলিট করে রিমুভ করতে পারতাম। কেন করি নাই জানি না। সো আমাদের এখানে আসি, স্ক্র্যাপার লিক্স নামে সে এই রাউটে যদি হিট করে তাহলে আমার রিভার্স প্রক্সি করে চলে যাবে হচ্ছে লোকাল হোস্ট 8001। এরপরে আমার যদি app.scraperleaks.com এটাতে যদি হিট করে, আমাদের এখানে ইএনভি থেকে দেখে দেখে আমি দেখি। সো আমাদের ড্যাশবোর্ডটা চলতেছে 8002 পোর্টে। সো আমি এখানে দিব রিভার্স প্রক্সি লোকাল হোস্ট 8002। এরপর আমার একটা আছে ইঞ্জিন নামে, engine.scraperleaks.com। আমরা যদি এটা দিই রিভার্স প্রক্সি লোকাল হোস্ট 8003, এগুলা লাগে না। এটা ইন্টারনালি, এটা সম্ভবত লাগবে না, বিকজ ইন্টারনালি আমি লোকাল হোস্টটাকে ইউজ করছি, আমার এই জিনিসটা লাগবে না। এখন আমি যদি এটাকে ডিরেক্টলি যেভাবে আছে এভাবে যদি দিই তাহলে সে লেটস ইনক্রিপ্ট ব্যবহার করে আমার জন্য টিএলএস এর সার্টিফিকেটগুলোকে জেনারেট করবে। আমি যেটা করব এখানে টিএলএস ইন্টারনাল দিয়ে দেবো, যেন তার বারবার জেনারেট না করা লাগে, কারণ ক্লাউডফ্লেয়ার থেকে তো আমাকে অলরেডি এটা দিচ্ছে। ইন্টারনাল আমি দিয়ে নিলাম, এটা আপনার লাগবে না, এটা আমি আমার জন্য দিয়ে নিচ্ছি। ইন্টারনাল দিয়ে নিলাম। আর যেহেতু HTTPS এর কাজটা অলরেডি ক্লাউডফ্লেয়ার আমাকে করে দিচ্ছে, আমি এখানে দিব অটোমেটিক HTTPS অফ, নাকি এই টাইপের দেখি তো, ক্যাডি অটোমেটিক HTTPS অফ বা ডিসেবল রিডাইরেক্ট, ডিসেবল রিডাইরেক্ট। দেখি এখানে কোথাও কি আছে কিনা যে এটা ডিসেবল করার কোনো অপশন। ডিসেবল কই, এখানে তো কোনো ডকুমেন্টেশন, এটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে বলতেছে ডিসেবল রিডাইরেক্ট, কিভাবে করব সেটা একটু দেখি। তো অটো HTTPS ডিসেবল রিডাইরেক্ট, আচ্ছা আমার এখানে ভুল করে ফেলছি। HTTPS অটো HTTPS ডিসেবল রিডাইরেক্ট। এবার এটাকে সেভ করি, সেভ করে আমরা দিব sudo সার্ভিস ক্যাডি রিস্টার্ট। যান, এখন আমরা যদি কার্ল দিয়ে scraperleaks.com এ যাই, ওকে, এরর দিচ্ছে। আমরা HTTPS দিই, দেখতে পাচ্ছেন যে HTTPS দেওয়ার পরে সে আমাকে যে ফ্রন্ট এন্ড যেটা ছিল সেটাকে দিয়ে দিছে। আমি আবার দেখাই, এই যে লোড হইছে। আমার যদি অ্যাপ ডট এটা দিই তাহলে আমার এটা লোড হইছে। আমার যে ইঞ্জিন দিই তাহলে আমার ওই যে একটু আগে যেটা লোকাল হোস্ট দিয়ে করছিলাম সেটা লোড হয়ে গেছে। আমাদের এই জিনিসটা এখন আমরা টেস্ট করে দেখি। সো আমাদের ড্যাশবোর্ডটা লোড হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বুস্ট মোড আছে একটা, এটা অফ করা। যখন এটা অফ থাকতেছে তখন সে নরমাল জাভাস্ক্রিপ্ট ইউজ করে, এক্সিওস ইউজ করে রিকোয়েস্টটা পাঠাচ্ছে। আমরা এখানে কোনো ব্রাউজার ইউজ করতেছি না। তো যদি এটা ট্রাই করি দেখা যাচ্ছে যে আমাকে এখানে একটা রেসপন্স করবে, প্রক্সি ব্যবহার করে আমাকে একটা রেসপন্স করবে। আর এখানে আমি যখন জাভাস্ক্রিপ্ট এনেবল করে দিচ্ছি দেখা যাচ্ছে এখানে ওয়েট, ব্লক রিসোর্সেস, বিভিন্ন রকমের ইনস্ট্রাকশনস, এটা ক্লিক করতে হবে, ওটা ক্লিক করতে হবে, এরকম বিভিন্ন ইনস্ট্রাকশনস দেওয়া আছে। আমি যদি এটা ক্লিক করি তো সে ব্রাউজার ওপেন করে, ব্রাউজার লঞ্চ করে এরপরে আমাকে এই যে রিকোয়েস্টটা আছে, যে ডেটাটা আছে সেটা রিটার্ন করবে।
সো বেসিক্যালি এভাবেই আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা আমরা ডিপ্লয় করলাম। এটা একটা ফ্রন্ট এন্ড সহ ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং আমাদের যে ইঞ্জিন, যেটা আমরা ইঞ্জিন বলতেছি সেটা সহ এটা ডিপ্লয় করা হলো। এটা পরবর্তীতে আমরা আরো অনেক রকমের কাজ করছি। ওইটা আমি এখানে ডিপ্লয় করে দেখাই নাই। তারপরে জাস্ট একটা বেসিক ধারণার জন্য যে আসলে জিনিসটা কিভাবে টোটাল ফুল জিনিসটার সাথে কিভাবে ইন্টিগ্রেট হতে পারে। অবভিয়াসলি এরকম অনেক প্রজেক্ট অনলাইনে আছে। আমরা আমরা অবশ্যই এটা ডেমো আকারে দেখাচ্ছি না। এটা আমাদের নিজেদের প্রোডাক্ট। এটা আমরা রিলিজ দেব ইনশাল্লাহ খুব শিগগিরই। বাট আরকি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাইলাম যে কিভাবে জিনিসটা নরমালি কাজ করে। CI/CD সহ আরো যে জিনিসগুলো আছে যে অটোমেটিক্যালি আমরা যখন পুশ করব, পুশ করার পরে বিভিন্ন রকমের টেস্ট রান হবে। টেস্ট রান হওয়ার পরে দেন এটা অটোমেটিক ডিপ্লয় হবে। সেটা আরেকটু ডিপ লেভেলে যাইতে হবে। যদি আপনার বেসিক জিনিসগুলা ক্লিয়ার থাকে তাহলে ওগুলা বুঝা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে।